বিয়ে করছিলেন আপনি? না, আমি বিয়ে করি নাই। এখন পর্যন্ত বিয়ে হয় নাই। আমার মাথার চুলের সমস্যা ছিল ছোটবেলা থেকে। হ্যাঁ। তো বললাম না, অভাবের মধ্যে বড় হয়েছি। এগুলার চিকিৎসা আমার আম্মাই করতে পারে নাই বা হুম। করার চেষ্টাও করে নাই। মানে আপনার চুল কম বলে আপনার বিয়ে হয় নাই। ব্যাপার কি এরকম? জানি না এটা কেন কম হয়। আমার মা একদিন বলছিল, ভূত আছে না? ভূতে নাকি আমাকে নেওয়ার চেষ্টা করছিল। আমার জন্ম হওয়ার পরে। তারপরে নাকি আরেকজন মানুষ আসছিল আমাদের ঘরে। তখন মানুষটার পেয়ে ওরা চলে গেছে। নরসিংদীর জেসমিন। কি হইছে বলেন তো? জি, আসসালামু আলাইকুম। আসলে আমি শুরু থেকে বলতে চাচ্ছি, আমরা আমার বয়স যখন ২ বছর ছিল তখন আমার বাবা মারা যায়। হুম। তো বলে রাখা ভালো, আমার দাদা কিন্তু অনেক সম্পদ রেখে গিয়েছিলেন। এমনকি উনি খুবই ভালো মানুষ ছিল আমার দাদা। আ অনেক সম্পদ রাখছে। তো এমনকি ওনার নিজের জায়গা মসজিদও দিয়ে গেছে। মানুষ যাতে নামাজ পড়তে পারে। আবার পুকুর খনন করছে যাতে প্রতিবেশী কাজ করতে পারে। এরকম ভালো, ভালো কাজ করে গেছে আমার দাদা। ওদের সম্পদ রেখে গেছে আমার বাবার জন্য। তো আমার বাবা একা ছিল। আমার ফুফু একজন, আমার বাবা একজন। তো আমার বাবা কি করছে, ওদের পাওয়াতে উনি মনের মতন চলছে। বিলাসিতা জীবনযাপন করছে। আবার শুনছি আমার মার থেকে এটা, যে একসময় অবসর সময় কাটাইতে, কাটাইতে বোরিং হয় না? তো মানুষ যে গ্রামের মধ্যে তাস খেলে, ওখানে দাঁড়িয়ে দেখতো ওরা কীভাবে খেলে। এক পর্যায়ে ওনারও নাকি নেশা হয়ে গেছে। তো এই নেশা হওয়ার পরে উনি জায়গা জমি যা আছে বিক্রি করার ইচ্ছা মতো শুরু করছে। শুরু করতে, করতে আবার কিছু করেও না উনি। বলে, আমি ভালো মানুষের ছেলে, আমার বাবা কি কিছু কম রেখে গেছে? আমি তো এগুলোই খাবো, এগুলা দিয়ে বিলাসিতা করবো। এগুলা নাকি আমার বাবা বলতো। তো আমার দাদা যখন ছিল বেঁচে, তখন নাকি একটা জমি দিয়ে রাখছিল, ক্ষেত, এই নাপিতকে, যাতে সপ্তাহে, সপ্তাহে এসে ওনাদেরকে ক্লিন করে দেয় বা চুলগুলা ছোট করে দেয়। তো ওইভাবে জীবনযাপন করছে। পরে আমার বাবা অবশেষে মৃত্যুর আগে আমার বাবা নাকি, আমার আম্মু এখনো আফসোস করে যে মৃত্যুর আগে কষ্ট করলো, কিন্তু আগের সময়টা যদি এভাবে কষ্ট করতো, পরিশ্রম করতো, তাহলে তো আমাদের জীবনটা একটু ভালো চলতো। সব কিছু শেষ করে তারপরে একটু কাজে ধরছে। তো আমি আমি তো তখন বুঝি না। বাবার আদর বলতে কি, আমি এগুলা বুঝি না। কারণ আমার তো তখন ২ বছর ছিল। আমার যা শুনছি আমার মার থেকেই শুনছি। পরে কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা ৩ বোন ১ ভাই। ওকে। আপনি কত নাম্বার? আমি সবার ছোট। ওকে। আপনি পড়ালেখা কোথায় শুরু করেন? কেমনে কি? আমি পড়াশোনা আমাদের গ্রামেই করি। পরে আবার আমি বলতেছি, সামনে আসতেছি আবার। হুম। তো এক পর্যায়ে আমার ফুফুর বাড়িতে আমার ফুফু আর দাদি বলে যে, ও তো সব কিছু শেষ করে ফেলতেছে। আমরা বাড়িটা বিক্রি করে ফেলি। যে বছর ভিটাটা আছে, আমরা বিক্রি করে ফেলি আর তুমি আমাদের বাড়িতে চলে আসো। তার মানে আমার আম্মা সহ, আমার দাদু সহ ওনার মেয়ের বাড়িতে নিয়ে গেছে। বলে, আমরা এটা বিক্রি করে আমার আরেকটা এক্সট্রা বাড়ি আছে, ওখানে তোমরা এটার পরিবর্তে থাকবে। আর ইটে পাইলে ও ইটেও শেষ করে দিবে। তাই এর চেয়ে আমরাই ইটে নিয়ে নিই। তো এইভাবে আমাদেরকে থাকতে দিছে। তো অবশেষে আমার দাদু তো মারা গেছে, আমরা দেখি নাই। আর আমার ফুফু যে আমার মাকে নিয়ে গেছে, আমার বাবা তো কিছু করে না বললাম। তো এক পর্যায়ে আমার ফুফুর ঘরে যে সাংসারিক কাজগুলা থাকে আমার মাকে দিয়ে করাইতো। আমার হুম। মাই করতো। তো আমার মা খুবই ধৈর্যশীল একজন মানুষ। খুবই ভদ্র একজন মানুষ আমার মা। আমার মার মতো হইতে পারি নাই এখন আমি। তো আমার মা কি করছে, এগুলা সহ্য করেই থাকছে। বলে যে, ভালো বংশের ছেলের কাছে বিয়ে হইছে, আমিও তো ভালো বংশের মেয়ে। ২ টা বিয়ে হইলে মানুষ খারাপ বলবে। তো আমার মা ধৈর্য করে আমার বাবার সংসার করছে। আমার বাবা মারা যাওয়ার পর আবার আমার আম্মু অনেক করছে, আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করছে। যেভাবেই পারে আমাদেরকে লালন পালন করছে। তো আমি তো এত আগের আমার বুঝটা না অনেক কম, তার মানে পরে আসছে। কেউ, কেউ আছে না অল্প বয়সে অনেক কিছু বুঝে,
আমি কিন্তু অনেক দেরিতে আমার বুঝ আসছে। তো আমি এত কিছু ছোটবেলার কথা মনে নাই আমার। তো এই যখন আমি বুঝি তখন দেখতাম আমার আম্মা বা আমার ভাই কিছু করতো না। হুম। এই সেম আমার বাবার মনে চরিত্র পাইছে। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমার ভাই আবার কিছু করতে চাইতো না। তো আমার আম্মা আবার দিত না। আমার ভাইকে চাপও দিত না যে, "তুমি রুজি না করলে আমরা খাবো কি?" এগুলাও হুম। বলতো না। হুম। তো আমার মা আবার আমাদেরকে অনেক ভালোবাসে। না খাইয়ে রাখতেও পারতো না। তাই আবার কি করতো? মানুষের কাছ থেকে ধার করে আনতো টাকা-পয়সা। আমাদেরকে যাতে খাওয়াইতে পারে। এরকম আনতে, আনতে এক পর্যায়ে ঋণ হয়ে গেছে অনেক। তখন আমার আম্মা কি করলো? আমাদের রিলেটিভ আছে ওখানে সিদ্ধান্ত নিল না আমরা সহ আমার ভাই সহ আমরা ওখানে চলে যাব। আর আস্তে, আস্তে ঋণগুলা পরিশোধ করবে। ওখানে আমার আম্মা কিন্তু ওনাদের সাথে কথা বলে যায় নাই যে আমরা আসতেছি বা আমরা আসতে পারবো কিনা এসব কিছুই বলে না। আমার আম্মা নিজের মতো করে ওনাদেরকে নিয়ে চলে গেছে। তো আমরা ৩ জন মানুষ হঠাৎ করে এইভাবে অজান্তে আমরা থাকবো ওনাদের পারমিশন ছাড়া। এটা কেমন লাগে না? ওনারা যেমন এই জিনিসটা মানতে পারছে না। পরে আবার আমরা চলে আসছি। চলে আসার পর আমি বলতেছি, "আম্মা তুমি এক কাজ করো। এই আমি করি। আমাকে একটা জায়গায় এমন জায়গায় দাও যাতে আমি কাজও করতে পারি, পড়াশোনাও করতে পারি। ওদের কাজ করে দিব আমি, আর ওরা যাতে আমাকে পড়াশোনা করার সুযোগ দেয়।" একজন ভদ্রমহিলা রাজিও হয়েছিল এভাবে। উনি স্কুলের টিচার যে আমাকে পড়াবে আর আমি ওনার টুকটাক কাজ করে দিব। পরে দিয়ে কে জানি কি কিছু একটা বলছে। পরে দিয়ে উনি বললেন, "না আমি তো টাকাটা দিতে পারবো না।" টাকাটা বেশি ছিল না, ১০,০০০ টাকা দিলেই হয়ে যেত। তো উনি যখন দিতে পারবে না বলছে, তো আমরা আরেকটা পথ বেছে নেই। বিজিবিতে আমার একটা কাজিন থাকে। ওনার বাবা বলল যে ওনার বাবার সাথে কথা বলল। আমাদের আরেকটা চাচা হয় উনি। হুম। যে আমরা নিজের মধ্যে ওরা তো এখন বিপদে পড়ে গেছে। তো বলে ওর কাছে দিয়ে দাও। উনি তখন প্রেগনেন্ট বাচ্চা হবে ওনার। তো বলে ওর কাছে দিয়ে দাও, ওখানে পড়াশোনাও করবো না, স্কুলে ভর্তি করাই দিব না আর টুকটাক যা পারে করবো না। কিন্তু ভাইয়া সবটা উল্টা হয়ে গেছে। এখানে আসার পর উনি আমাকে কাজের মানুষের মতো নেই। তো আমি ছোট তখন। কাজ সম্পর্কে কিছুই জানতাম না, চিনতাম না। উনি আমাকে হাঁড়ি পাতিল ধোয়া, কাপড় ধোয়া, তার মানে সংসারে যে কাজ হয় সব করাইতো। এরপরও যদি একটু ত্রুটি হইতো, যেহেতু আমি কাজ করে অভ্যস্ত না, একটু একটু ত্রুটি হইলে উনি অনেক রাগ হইতো। হুম। আচ্ছা যাই হোক, তবুও আমি কষ্ট করে ছিলাম। কারণ আমার তো কোনো উপায় নাই। আমি কার কাছে যাব? মা একদিকে, ভাই একদিকে, আমি একদিকে। বিয়ে করছিলেন আপনি? না, আমি বিয়ে করি নাই। এখন পর্যন্ত বিয়ে হয় নাই। আমার মাথার চুলের সমস্যা ছিল ছোটবেলা থেকে। হ্যাঁ। তো বললাম না অভাবের মধ্যে বড় হয়েছি। এগুলার চিকিৎসা আমার আম্মা করতে পারে নাই বা করার চেষ্টাও করে নাই। তো আমি আবার গার্মেন্টসে চলে গেছিলাম। ওনাদের বাসার মানে আপনার চুল কম বলে আপনার বিয়ে হয় নাই। ব্যাপার কি এরকম? আমার মনে হয় এরকমই। কারণ গরিব হইলে তো মানুষের আর আমাদের আ উম গ্রামে মোটামুটি আমাদেরকে মানুষ সম্মানই দেয়। তার মানে আমার আচ্ছা, তাহলে মূল গল্পটা কি এটা যে চুল কম বলে আপনার বিয়ে হয় নাই? বিয়ে হয় নাই বা আমি ঢাকা শহরে আসছি, আমাকে সাপোর্ট করার মতো ফ্যামিলিতে তো কেউ নাই, আরো আগের থেকেই নাই। তো জেসমিনকে মানুষে বলে, "ও তো ভালোই আছে।" তো বলে, "স্কুলে ভর্তি করাইছে?" কয়, "না, স্কুলে তো ভর্তি করায় নাই। ওরা তো কাজ করে দেখছি।" এখন আমার আম্মা আবার স্ট্রোক করে ফেলছে। তার মানে আমাকে আমাকে পড়ার জন্য এই তো এখানে আনা হইছে। তো আবার আমার আম্মা স্ট্রোক করে ফেলে। তারপরে ওনারা খবর দেয় যে, "ওকে পাঠাও, ওর মার শরীরের অবস্থা খুবই খারাপ।" হুম। তারপরে আমি বাড়িতে যাই। যাওয়ার পর আমার মা কিছুদিন যাবৎ আমার মার কাছেই ছিলাম। পরে আবার আমার মা কিছুটা সুস্থ হইছে। পরে আবার আসতে চাচ্ছি। আমার মা বলে, "না, ওখানে যাওয়ার দরকার নেই।" পরে আবার আমার গোষ্ঠী চাচাতো বোনের এখানে আমি যাই। তো ওখানে গেছি তার মানে পড়াশোনা করাবে এটা বলি নাই। এখানে গেছি আসলে কাজের জন্যই। তো কাজ করি কিন্তু ওখানে আমার না খারাপ লাগে। ওনার বোনের মেয়ে, ওনার ভাইয়ের মেয়ে ওনার বাসায় থেকে পড়াশোনা করে। তো সামান্য বয়সী মানুষ, ওরা পড়াশোনা করে। আমার কাছে মনে হয় যে আমিও যদি পড়তে পারতাম। ইস! পরে আবার কি করছি, ৩ মাসের মতো ছিলাম। ওরা পড়তো আর আপনি তাকায় থাকতেন, কাজ করতেন। ওরা বলেও নাই যে তুই পড়বি কিনা। তারপর
আবার 3 মাস ওনাদের এখানে থেকে বাড়িতে যাই। বাড়িতে আমার আম্মা নাই, ওই যে বললাম আমাদের রিলেটিভের বাড়িতে আমার আম্মা চলে গেছে, কারণ এখানে থাকলেই তো পাওনাদারে টর্চার করবে, সেজন্য আমার আম্মা বাড়িতে নাই। তো আমার বড় বোনের বাসায় গিয়ে উঠলাম। ওঠার পর আমার বড় বোনের হাজব্যান্ড আছে না, উনি আবার পড়াশোনা পছন্দ করে না। পড়াশোনা কেন করবে, ছোটোবেলা থেকেই কাজ শিখবে। তো এখন ওনারা আমাকে আগেও রাখে নাই, ইচ্ছা করলে ওনারা রাখলে আমি কিন্তু আমার স্কুলে থেকে পড়তে পারতাম। তো আগেও রাখে নাই, পরে আমি বলতেছি আমি আবার স্কুলে পড়বো, তোমার এখানে থাকা যাইব। আমার বড় বোনকে বলতেছি, আমার বোন মুখ কালো করে বলে আমি এগুলো জানি না। তার মানে নাও করে না হাওয়া করে না, বলে আমি এগুলো জানি না। তো এরকম যখন বলছে, আমার আম্মার আবার ফোন করে আমার আম্মাকে বলছি, আম্মা আমার মার বাড়ি আবার খন্দকার বাড়ি, আমার আম্মাও একাই ছিল। তো আমি বলি আমার আম্মার দূরের যে রিলেটিভ ছিল, তো বলি ওই ভাবিকে বলো না আমি ওইখানে থেকে স্কুলে যাই, ভাবির টুকটাক কাজ করে দিব না আমি। তো ভাবিও রাজি হয়। তো ক্লাস করতেছি, এইটে ক্লাস করতেছি। তখন পাওনাদাররা শুনছে আমি ওনাদের এখানে থাকি, ওনারা আবার আমার কাছে গেছে, গিয়ে চিল্লানো শুরু করে যে তোর মা কোথায়, পড়াশোনা করতে মন চায়, গার্মেন্টসে গিয়ে কাজ করে আমাদের টাকা দিতে পারিস না, এরকম বলে। তখন না বই হাতে নিলেও পড়তে ইচ্ছে করে না, খারাপ লাগে। আমার আম্মারে বলছি যে ওরা এরকম এরকম, আর সে আমাকে বলে। পরে আমার আম্মা আবার আমার বোনকে ফোন দেয়, ও চট্টগ্রামে থাকতো, দিয়ে আমার আপা আসে, এসে আমাকে নিয়ে যায় চট্টগ্রামে। নিয়ে যাওয়ার পর তখন আমি তো লম্বা ছিলাম, আগের দিকে স্বাস্থ্য ভালো ছিল। তো আমার আপুর ধারণা ছিল আমাকে হেল্পার এতে ঢুকাবে। তো ওনারা আমাকে দেখে কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি দিছে, চেক করেছে। তো এগুলা করতাম। তো আমার বোনে বলে আমি বের হয়েছি গার্মেন্টস থেকে, বলে তোরে কী কাজ করতে দিচ্ছে, আমি চিনি না এগুলা কী বলে। তো আমি বলি আমি দাঁড়াইয়া চেক করছি কোথায় সুতা আছে, কোথায় ত্রুটি আছে, এগুলা দেখতে বলছে। ও আচ্ছা, তোরে কোয়ালিটি চাকরি দিছে। আচ্ছা যাই হোক, ওখানেও কিছুদিন করেছি, করে আবার দেখি ভালো লাগে না, ইচ্ছা করে আবার গিয়ে পড়াশোনা করি, আবার বাড়িতে চলে আসে। ও আচ্ছা সরি, এর ভিতরে কি করছে আমার আপু যিনি থাকে, উনি আবার 10,000 টাকা ব্যবস্থা করছে, করে পাওনাদারকে বুঝিয়ে দিছে। তো এখন আমার আম্মা বাড়িতে চলে আসছে। তো এখন তো আমার আসার জায়গা হয়েছে, আমি চলে আসি। আসার পর আমার এর ভিতরে কিছুটা দিন চলেই যায় গ্যাপ। তো আরেকজন, আমি যখন ক্লাস 7-এ ছিলাম, ও ক্লাস 8-এ ছিল, একটা মেয়ে। ও বলতেছে তুমি পড়াশোনা স্কুলে যাও না, যে পড়াশোনা বাদ দিয়ে দিছো? আমি হ্যাঁ বাদ দিয়ে দিছি। কয় তাইলে তুমি ইচ্ছে করলে তো এখনও আবার ভর্তি হইতে পারো। আমি কই না, আমি এখন আর ভর্তি হব না। তো বলে তুমি চাইলে উন্মুক্ততে ভর্তি হইতে পারো, প্রতিদিন ক্লাস করা লাগে না, শুক্রবারে ক্লাস করে। তো আমি মনে মনে বললাম হ্যাঁ, আমি যদি রেগুলার ক্লাস করতে, আমি যদি জেনারেল স্কুলে ভর্তি হই, তাহলে তো আমার বরং করবে, খরচ কে দিবে, বা আমি থাকবো, একটা খরচ আছে না। তো আমি যদি উন্মুক্ততে ভর্তি হয়ে যাই, তাহলে আমি চাকরি করলাম আর পরীক্ষার সময় আসি, পরীক্ষা দিলাম। তো আমি উন্মুক্ততে ভর্তি হয়ে গেছি, আমার আম্মুকে নিয়ে গেছি, উন্মুক্ততে ভর্তি হয়ে গেছি। তো ওখানে আবার একটা ছেলের সাথে আমাদের পরিচয় হয়, ওরা আমাদের কাগজপত্র ফিল আপ করে দিচ্ছিল। তো বলছিল আজকে তো জমা দেওয়া যাবে না, এসএসসি পরীক্ষা চলতেছে, আপনারা নাম্বার দিয়েছেন, আমরা কেরানি যে বলে ওনাদের কাছে দিয়ে দিব না কাগজপত্রগুলো। তো আমি মোবাইল নেই নাই সাথে, তখন মোবাইলের এত কিছু বুঝতাম না, এখনও এত বেশি বুঝি না। তো বাটন মোবাইল ছিল, ওইটা বাড়িতে রেখে গেছি। তো বলি আমাদের তো মোবাইল নাই। তো কোনো নাম্বার কারো আছে না, হয়তো আমার নাম্বারটা মুখস্থ ছিল, আমার নাম্বারটাই দিয়ে আসছে। তো উনি আবার ফোন করে বলে আপনারা আজকে আসেন, স্যার বলছে আপনার লাগবে, সাইন লাগবে। তো আবার আমার আম্মারে নিয়ে গেছি, কাজ শেষ করছি। এখন ওই ছেলে যে নাম্বার পেয়েছে, উনি আমাকে মাঝে মধ্যে ফোন দেয়,
আমাকে দেখে নাকি ওনার ভালো লাগছে, ইয়া করছেন। কিন্তু ভাইয়া এগুলা আমি কখনো করি নাই প্রেম টেম, আর এটাকে প্রেম বলে কি না আমি জানি না, শুধু ফোনে কিছুদিন কথা বলছি, ভালো ভালো কথাই বলতো। কিন্তু এক পর্যায়ে কিছুদিন বলার পর উনি বলতো ওনার সাথে দেখা করার জন্য, যে যে আমি যে এখানে স্কুলে যাই ওনাদের ওনাদের বাড়ি এখানে, সে বলতো তুমি আমার সাথে দেখা করো। কিন্তু আমি আমি না তখনই আমার ছোটবেলা থেকে আল্লাহ হয়তো বা আমাকে এই জ্ঞানটা দিচ্ছে, আমি জানি না, ওই ছেলেমেয়েরা যে একসাথে কথা বলে বা ইয়া করে এগুলো আমার পছন্দ হইতো না। এমনকি আমার নিজের বোনও যদি কোনো পুরুষ ছেলেদের সাথে কথা বলতো আমার ভালো লাগতো না। তো ওই ছেলে যখন আমাকে বলতো, আমি বলতাম মোবাইলে না কথা বলি, ও আমাকে দেখেও না কিছু না। কিন্তু ও যে বলতো দেখা করার জন্য, তখন আমার মনে হইতো ওর কাছে গেলেই তো আমার হাত ধরতে চাবে। হ্যাঁ, তো এগুলো তো আমি হুজুরদের কাছ থেকে শুনছি, এগুলা করলে গুনাহ। এই কথা মনে করে আমি আর চাইতাম না। কিন্তু আবার কথা বলতে বলতে মায়া হয়ে গেছে। তো ওকে আমি মিথ্যা আশ্বাস দিতাম, আচ্ছা আচ্ছা আগামী শুক্রবারে যাবো নে। তো আগামী শুক্রবারে ও বলতো, ফোন দিতেই থাকতো, আমি আর রিসিভ করতাম না। তো এক পর্যায়ে ও বিরক্ত হয়ে ও মনে করছে ওর সাথে আমি টাইম পাস করতেছি আর অন্য কাউকে ভালোবাসি। এক পর্যায়ে ও বিরক্ত হয়ে বলে আমাকে আর ফোন দিও না। আচ্ছা ঠিক আছে, আর ফোন দিই না। পরে 2017 সালে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনি। তখন অনেক ওয়াজ শুনতাম, মিজানুর রহমান আজহারি হুজুর, তারপরে কুয়াকাটার হাফিজুর রহমান হুজুর। এর মধ্যে কি পড়ালেখা আপনি চালিয়ে গেছেন? জি পড়ালেখা আপনি চালিয়ে গেছেন? হ্যাঁ, পড়ালেখা চালাইয়া তার মানে 2015 সালে আমার রেজাল্ট বাইর হয়, সার্টিফিকেট পাই। তো আমি আবার একটা জেনারেল কলেজ, মহিলা কলেজে ভর্তি হই। ওকে, এই এইচএসসি শেষ হয়েছে ওখান হ্যাঁ থেকে? জি জি, অনার্স কোথা থেকে করছেন? অনার্স। করা হয় নাই, তারপরে কি আবার চাকরিতে ঢুকে গেছেন? তো আবার এখানে ঢুকে মহিলা কলেজে ভর্তি হয়ে আবার কি করছি, আমি কিছুদিন ক্লাস করছি। ক্লাস করার পর করতে করতে ইয়ার চেঞ্জ পরীক্ষা দেওয়ার পর আমি আবার চলে যাই চাকরিতে? চাকরিতে। আচ্ছা। চাকরিতে যাওয়ার পর অনেক দিন পর, ধরেন নভেম্বর মাসের দিকে আমি আসি। তখন তো প্রায় ফাইনাল পরীক্ষার আর বেশি দিন নাই। তখন না প্রিন্সিপাল স্যার আমার প্রতি রাগ হয়ে গেছে, তুমি এতদিন প্রেজেন্ট ছিলা না, অ্যাবসেন্ট করেছো, এখন কোন সাহসে আসছো পরীক্ষা দিতে, তুমি কি পড়েছো আর কি পরীক্ষা দিবা। তো ওনাকে অনুরোধ করছি, স্যার আমি পারবো, আমাকে দিতে দেন। না না না, কোনোভাবেই দিতে পারবো না, বরং তুমি এখানেই থাকো, আগামী বছর ভালোভাবে দিও। উনি আমাকে দেয় নাই। তারপরে ব্যর্থ হয়ে চলে আসছি, কাউকে বলি নাই, শুধু আমার আম্মা জানে। আচ্ছা, বুঝতে পারছি। এর মধ্যে কি আপনার জীবনে আর প্রেম হয়নি কখনো? এরপরে হয় না, ওই সেজন্যই বলছি, আমি অ্যান্ড্রয়েড ফোন কেনার পর প্রচুর ওয়াজ মাহফিল শুনতাম, হুজুরদের কথা শুনতাম, আমার ভালো লাগতো। এই তো যে ওনারা যে বলতো যে পরপুরুষের সাথে কথা বললে গুনাহ হয়, ওই সে ভয়ে আমি আর কথা বলতাম না। আপনি আমাকে অফ এয়ারে বলছিলেন যে আপনার মাথায় চুল কম এবং এই জন্য আপনার বিয়েতে হতে অসুবিধা হচ্ছে, এটা কি এরকম? ও আচ্ছা, আমার মাথার চুল ছোটবেলা থেকেই কম। জানি না এটা কেন কম হয়। আমার মা একদিন বলছিল, ওই ভূত আছে না, ভূতে নাকি আমাকে নেওয়ার চেষ্টা করছিল আমার জন্ম হওয়ার পরে। তারপরে নাকি আরেকজন মানুষ আসছিল আমাদের ঘরে, তখন মানুষটার ইয়া পেয়ে ওরা চলে গেছে। তো ওই লোকটা নাকি আমার আম্মাকে বলছে যে ভূত, ওরা এইভাবে ইয়া করতেছিল, কথা বলতেছিল, ওকে সরাইয়া তোমাকে আরেকটা মানুষ দিবে, ওর মতন করে আরেকটা দিবে, কিন্তু ওকে নিয়ে যাবে, আমার আম্মাকে বলে বলছে। তো আমি বলি তখনই মনে হয় আমার কোনো সমস্যা হয়েছে। এই রিসেন্টলি বলি আর কি আমার আম্মা বলছে আমি তো কিছু জানি না, কিন্তু আমার মনে হয় এরকম একটা ঘটনা ঘটছে, এটাই জানি। এখন আল্লাহ পাক জানে। আর আমার তো এমন কোনো টাকা নাই যে ভালো ডাক্তার দিয়ে, বেশি টাকা দিয়ে শরীরের কোনো ঘাটতি আছে কিনা, কোনো পুষ্টির অভাব আছে কিনা, কোনো রোগ আছে কিনা, এগুলা যে নির্ণয় করবো তাও তো আমার পক্ষে সম্ভব না। আজকাল তো কত কত চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা বের হয়েছে, কিন্তু আমার পক্ষে তো তা ক্যারি করা সম্ভব না। বুঝতে পারছি। এখন আপনার দেখভালের জন্য কেউ আছে? না স্যার। এখন কি করেন আপনি?
আমাকে দেখভাল করার জন্য কেউ নাই। আমি আচ্ছা, আরেকটা কথা বলি। আমি না ওই 2021 সালের দিকে 20-21 খুবই ডিপ্রেশনে চলে যাই। হুম, ওভার থট যেটাকে বলে আর কি। এগুলা করতে, করতে খুবই ডিপ্রেশনে চলে যাই। তখন না আমার মন মেজাজ সবসময় খারাপ থাকতো। রাগ দেখাইতাম মানুষের সাথে। হুম, তো ওই 2000 আ এ 2021 সালের জানুয়ারি মাসে আবার গার্মেন্টসে চাকরি ছেড়ে দিই। হুম, তাও ছেড়ে দেওয়ার কারণ আছে। একদিকে সবসময় হিজাব পরে থাকি, আমার নিজের কাছে বিরক্ত লাগে, গরম লাগে, সহ্য করে থাকি, কাউকে কিছু বলার না, এটা আমার আমার সমস্যা। আবার কি করে ভাইয়ার আসে, ওই গার্মেন্টসটা খুবই ভালো ছিল। তো কিছুদিন পর পরই ভাইয়ার আসতো। তখন ওনারা টর্চার করতো। কেউ? খেপ খেপ করার জন্য, তার মানে আমি হিজাব এভাবে বেঁধে রাখতে পারবো না, হুম, ভাইয়ার এলাও করবে না। এমনভাবে টর্চার করতো, তখন আরও বেশি খারাপ লাগতো। বাধ্য হয়ে চাকরিটা ছেড়ে দিই 2021 সালের জানুয়ারি মাসে। তারপর আবার 2022 সালের দিকে আমি আরজেকে বিয়া ভাইয়ার সরাপন হইয়া কাছে আসি। এভাবে আপনাদের কাছে যেভাবে আসছি, এভাবে আসি ওনাদের কাছে। তো ওনার কাছে আসে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো হয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ ওনাদের থেকে আর্থিক সাহায্য পেয়েছে অন্য মানুষ থেকে। কিন্তু আমি সেটা পাই নাই। কিন্তু আমি যেটা পাইছি আলহামদুলিল্লাহ, এই যে মানবতা, মানবিকতা একটা জিনিস আছে না, এই জিনিসটা ওনাদের কাছ থেকে আমি পাইছি। তো তখন আমার মনে হয়েছে ঢাকার মানুষ এত ভালো, কারণ গার্মেন্টসের মানুষ দেখে অভ্যস্ত না। ওনারা তো শিক্ষিত মানুষ, আর মানুষের সাথে ভালো আচরণ করে। আবার আরজেকে বিয়া ভাই আমাকে বলছিল, আমি আবার কিছুদিন গৃহকর্মীর কাজও করছিলাম, তো বলছিলাম, তো বলে তুমি আপনি গৃহকর্মী, এটা তো বোঝাই যায় না। আচ্ছা যাই হোক, আপনি এটা ওর ওখানে শো করছিলেন করছিলাম। কতদিন? একদিন শো করছিলেন? জি জি। তারপরে কাজ করছিলেন ওদের ওখানে? সরি। ওদের ওখানে কি কোনো কাজ করছিলেন না শুধু শো করছিলেন? না না, শুধু শু করে আমি চলে গেছি। ওকে, ওকে। তখন আমি ঢাকা আসি নাই। আচ্ছা, আমি বাড়ির থেকে আসি, সকালবেলা আসি, বিকালে ওনাদের শুটা হয় ঠিক আছে। সন্ধ্যার দিকে। হুম, হুম, তো ওনাদের ব্যবহার দেখে আমার মনে হয়েছে যে ঢাকার মানুষ সবাই মনে হয় এরকম ভালো। হুম, আর ঢাকার মানুষ শিক্ষিত। আমিও যদি আসি তাহলে আমি পরিশ্রম করে হলেও পড়াশোনাটা আবার করতে পারবো, হুম, এরকম আমার একটা টার্গেট ছিল। কিন্তু ঢাকা তো আমার পরিচিত কেউ নাই। জি। এখন আমি কার কাছে আসি? এখন তাহলে আপনার জীবনের অবস্থাটা কি? জি। তো আমার এখন জীবনের অবস্থা ভাই, আমি আসছি ঢাকাতে একটা চাকরি করব বলে। তো এর ভিতরে আবার হয়েছে, নেনির কাজ নিয়েছি আমি, বেবি কেয়ার যেটা বলে আর কি। তো এক জায়গায় 6 মাস করছি, ভালো টাকাই হয়েছে আমার। আর আরেক জায়গায় পরে দিয়ে গেলাম, গিয়ে এখানে আবার ওই আপুটা ঢাকার বাইরে থাকে। হয়তো ঢাকা বিভাগ পড়েছে, কিন্তু ঢাকার বাইরে উনি থাকে, চাকরির ক্ষেত্রে থাকে আর কি। জি। তো ওনার একটা বেবি ছিল, প্রতিদিন ওনার সাথে ইয়াতে যাওয়া লাগতো, ডায়াগনস্টিক সেন্টার আছে না, হুম, ওখানে প্রতিদিন যাওয়া লাগতো। তো বুঝেনই তো একটা ডায়াগনস্টিক সেন্টারে কত ধরনের মানুষ আসে। তো ওদের সামনে আমি বাবুকে খাবার খাওয়ানো, বাবুর পিছে পিছে দৌড়ানো, এটা যেমন আমার কাছে আনইজি লাগে। আচ্ছা। যেমন আমি শুরুতেই বলছি না, আমি মানুষের সামনে যেতে বেশি না, ইজি না। তো আমার কাছে যেমন কেমন লাগে, ভালো লাগে না। আবার ঘরে আসলেও টুকটাক যেরকম পারি সাপোর্ট করি, আর বাবুর যা লাগে সবই করি। পরে একটা পর্যায়ে দেখা গেল আমার কাছে আর ভালো লাগতেছে না। আবার এর ভিতরে আমাদের এখানে পানি উঠছিল, এই সালের কথা বলতেছি, জুন মাসের দিকে। জি, বন্যা। তো তখন আমি এর আগেই বলছিলাম যে আপু আমার তো বাড়িতে যেতে হবে, আমাদের বাড়িতে পানি উঠছে। তো বলে বাড়িতে গিয়ে কী করবা, আমি কিছু টাকা পাঠাই দেই, টাকা দিয়ে ওরা কিছু কিনে নিব নে। তো আমি বলি টাকা দেওয়া দেওয়া লাগবে না, কিন্তু ওই ঘরের ভিতরে পানি উঠে গেলে তো অনেকগুলা সাপ থাকে পানির মধ্যে, জিনিসের ভিতরে ঢুকে যায়। তো আমি গেলে আমার আম্মা তো পারবে না জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে, আমি গেলে এগুলা করতে পারবো। উনি বিভিন্ন ধরনের পরামর্শ দেয়। তারপরে কি করছে, আমি আচ্ছা আমার যাওয়া লাগবে, আমাকে যেতে হবে, আমি দেখি টাকার চেষ্টা করব, আর যদি বেশি পানি উঠেই যায় আমার যাওয়া লাগবে। এর ভিতরে কি হয়েছে, ওনার নানি মারা গেছে।
ওই আপুর নানি মারা গেছে। তা আমাকে বলতেছে ইয়াতে যাওয়ার জন্য, ওনাদের বাড়িতে যাওয়ার জন্য। একদিকে আমার বাড়িতে পানি উঠে গেছে, আরেক দিক দিয়ে আমার মন উঠে গেছে। তো আমি বলছি আপু আমি না গেলে হয় না। তার মানে আপনি এর চাকরিও ছেড়ে দিলেন? হ্যাঁ, আমি না গেলে হয় না। উনি এত উত্তেজিত হয়েছে। তারপরে আমি আবার কিছুদিন থাইকা, ওনার শ্বশুর ছিল বাসায় আর ওনার হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিল। তারপরে ওনারা আসার আগেই আমি ওনার ইয়াকে বলছি, শ্বশুরকে বলছি যে আঙ্কেল ওনাকে ফোন দেন। ও এর ভিতরে আমার মোবাইলটা নষ্ট হয়ে যায়, আরেকটা মোবাইল ছিল ওইটা নষ্ট হয়ে যায়। তাই আমি বলি আমার তো মোবাইল নষ্ট হয়ে গেছে, ফোন যাচ্ছে না। আমার আম্মার সাথেও কথা বলছি ওই আঙ্কেলের ফোন দিয়ে, আর বলছে আপনি একটু কল দেন, ওনাদেরকে বলেন যে আমার যাওয়া লাগবে। তো উনি ওনার ছেলের কাছে ফোন দিছে, দিয়ে বলে ওই মেয়েটা বলতেছে যাওয়ার জন্য। তো আমি আবার দৌড়ছে, ভাই আমি কি যাবো? যান। তো আমি আসছি, চলে আসছি। আসার পর বাড়িতে গেছি, বাড়ি থেকে আবার আমার আম্মাকে নিয়ে ঢাকাতে চলে আসছি। তো আমার কাছে বললাম না 6 মাস যে এখানে চাকরি করছি, কিছু টাকা জমানো ছিল, এখানে আমার আম্মাকে এনে চিকিৎসা দিছি, যা যা লাগে করছি, বাসা ভাড়া দিছি, একসাথে ছিলাম আমরা। তখন 1 মাস পর্যন্ত আমি কোনো চাকরি টাকরি পাইও নাই, করার চেষ্টাও করি নাই। ভাবলাম আমার আম্মা আসছে, আমার আম্মার একটু দেখি। এর ভিতরে ওনার হাজব্যান্ডে উনি আমাকে ফোন দেয় না, আমার তো ফোন বন্ধ। আমি যখন ফোনটা কিনি তখন উনি আমাকে ফোন দিতেই আছে। পরে দিয়ে আমি বাসায় গিয়ে দৌড়ে বলছি আমার আম্মাকে নিয়ে আসছি বাড়ি থেকে, আপু আমি এখন যেতে পারবো না। আর আমার আম্মু কখন যাবে তখন আমার বলতে হবে যে আমি যাইতে পারবো কিনা। বোন, আমরা গল্প শেষ করব। আমাকে বলেন তো আপনার এই পুরো লাইফ থেকে যদি শেখার কিছু থাকে কি আসে? এখন শেখার বলতে এটা, স্যার আমাকে একটু সময় দেন প্লিজ, আপনারা না হয় একটু কেটে নিয়েন। কারণ ওখান থেকে ওনার হাজব্যান্ডে না আমাকে সুযোগ পেয়ে, তার মানে উনি আমাকে কল দেয়। আমি কই আপনি আমাকে কেন কল দেন? কয় তোমাকে না চিনে ফেলছে বাবু, তুমি থাকলে ভালো, চলে আসো এইগুলো বলে। তো আমি কই না আপনি প্লিজ, আপনি আমাকে এগুলো বললেন না, আমি যেতে পারবো না, সরি, আপনি আমাকে এগুলো বললেন না যাওয়ার জন্য। তারপরে উনি কী করছে, তবুও ফোন দেয়। তো আমি বলি আমাকে ফুসলিয়ে পাসলিয়ে নেওয়ার জন্য আপনি ফোন দিচ্ছেন বারবার আমাকে, আমি তো বলছি যে যাবো না। আরে আপনি আসেন বা না আসেন, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনি যে লাজুক, আপনি আমাকে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাকে। আমি আপনার কাছে আমাকে ভালো লাগার কি আছে? আপনি এরপরে দিয়ে উনি কী করতো, তার মানে ইশারা ইঙ্গিতে কী জানি আমাকে বুঝাইতো আমাকে পছন্দ হয়, আমাকে ভালো লাগে। তো আমি বলতাম আমাকে পছন্দ কেন হবে, আপনার তো ওয়াইফ আছে আর আমি তো একজন অবিবাহিত মেয়ে। বলে বিবাহিত মানুষের কি প্রেম থাকে না, প্রেম হইতে পারে না, এগুলো বলে। তো আমি বলি প্রেম যদি থাকে তাহলে বউর সাথে দেখান প্রেম, অন্য মানুষের সাথে কেন দেখাবেন? পরে দিয়া এগুলো করার পরেও ফোন দিত। তারপরে আরেকদিন উত্তেজিত হয়ে গেছি যে আপনার স্তর একটা, আমার স্তর আরেকটা, আপনি কেন আমাকে ফোন দিবেন? এরকম অনেক রাগান্বিত হয়ে কথা বলছি, তারপরে আর ফোন দেয় না। আচ্ছা যাই হোক, এখানে এই সাবজেক্ট শেষ। আর বর্তমানে আবার বাড়ি থেকে কিছুদিন আসছি, আবার এসে একটা ইয়াতে গেছিলাম রুগীর সেবা করতে। যেহেতু আমার চাকরি হয় না আর এখানে আমাকে 10 টাকা দেওয়ার মতো কেউ নাই, তো আমি কি করব, আমার তো একটা কিছু করতেই হবে। তা আবার একজন রুগী দেখতে যাই, রুগী দেখার জন্য গিয়েছি। ওনারা বলছে অপারেশন হয়েছে আর একটা পাইপ লাগানো আছে প্রস্রাব করার জন্য, প্রস্রাবটা একটু ফেলে দিলেই হবে, আর কিছু না, রুগী সুস্থ। গিয়ে দেখি উনি মানসিক সমস্যা, পুরা পাগলই বলা যায়, আল্লাহ মাফ করুক, পুরা শরীর ওনার পোষা, বুঝছেন, আল্লাহ মাফ করুক, এগুলো যাতে আল্লাহ কাউকে না করে। আর অ্যালার্জি তো আছে, এখন আমি দেখি কিছুদিন তাইকে আমার অ্যালার্জি হয়ে গেছে। এখন আমি কোন দিক দিয়ে সহ্য করি? তার মানে একদিক দিয়ে আমাকে ঘুমাইতে দেয় না রাতে, এই অশান্তি অস্থির করে, জুতা বের করে, ঘর থেকে বের হয়ে যাবে, কাপড় বের করে, কাপড় পরবে, এরপরে জুতা নিয়ে বুকের মধ্যে রাখে, প্রস্রাবের ইয়াটা আছে না, এটা বুকের মধ্যে রাখে, মুখের মধ্যে রাখে, এগুলো আমার সামলাতে হয়, দেখতে হয়। তো রাতেও ঘুমাইতে পারি না। আবার ওই যে আল্লাহ মাফ করুক ওনার যে অংশগুলা পচে গেছে, এগুলোর গন্ধ আমি আবার খাইতেও পারতেছি না, ঘুমাইতেও পারতেছি না, খাইতেও পারতেছি না। আবার ওনার থেকে আমার চুলকানোগুলো শুরু হয়ে গেছে, মানে আমি কয়টা সহ্য করতে পারি। আর ওইটা তো আমার শ্বশুর বাড়ি না যে আমার একদম সহ্য করে থাকতেই হবে। পরে আমি ওনার মেয়ে রাগ হয়ে যাবে দেখে ওনার ছেলে আর ছেলের বোর কাছে আমাদেরকে পাঠাই দিছিল। তো ওনার মেয়ে সব কিছু আমাকে যার মাধ্যমে নিয়েছে, ওনার মেয়ে এই কথা বলছে,
আর ওনার মেয়ের বাসা থেকে একদিন থেকে ওই ছেলের বাসায় গিয়েছি। তো ওনার মেয়েকে বলতে আমার যেমন সাহস পাচ্ছি না আমি। তো ওনার মামার নাম্বারও আমাকে দিছিল যে ওনার মা যখন বেশি পাগলামি করে তখন যাতে মামাকে ফোন ধরাই দিই। তো মামাকে আমি বুঝিয়ে বললাম, মামা আমি তো আপুকে বুঝেই বলতে পারবো না, আপনি একটু আমাকে করেন, সাহায্য করেন, আমি থাকতে পারতেছি না। একজন মানুষের তো ঘুমের খুবই দরকার, রাতের ঘুমটা খুব দরকার। আপনি আপনার লাইফ থেকে বলেন, যদি শেখার কিছু থাকে কি আসে? শেখার কিছু থাকলে আমি আপনাদের শো দেখে অনেক অনেক মানুষের অনেক ঘটনা শুনেছি। তো মানুষ বলে ছেলেরা নাকি পটায় বা ছেলেরা ধোঁকা দেয় বা বিভিন্নভাবে ওনারা হয়, ক্ষতিগ্রস্ত হয়। তা আমি মনে করি নিজের মনের ভিতর থেকে সৎ থাকলে হাজার কষ্ট হোক যাই হোক, চেষ্টা থাকলে সৎ থাকা যায়, ভালো থাকা যায়, হাজার অভাব অনটনের ভিতরেও ভালো থাকা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এই আল্লাহ আমাদেরকে নির্ধারিত করে একটা কোনো কিছু রাখছে, ভালো কিছু আশা করি রাখছে। তো এর ঊর্ধ্বে আমরা চেষ্টা করার, হ্যাঁ আমরা কর্মক্ষেত্রে চেষ্টা করতে পারি, কিন্তু লাফিয়ে লাফিয়ে বড় হওয়ার তো আমাদের এই চেষ্টাটুকু করার দরকার নেই। বিভিন্ন ঢাকা শহর তো আমরা গরিব রাষ্ট্র ঠিক আছে, কিন্তু ঢাকা শহর তো অনেক কোম্পানি আছে, অনেক মালিকরা আছে। ওনারা যদি আমাকে একটা সাহায্য করে, একটা ছোটোখাটো চাকরি দিয়ে। আপনার মোবাইল নম্বর বলতে চান? জি বলি, বলেন, অন এয়ারে বলেন, সবাই শুনবে। 0187777 তিনটে 7 আর কি, 07 আবার 935। আবার বলেন। 018 তিনটে 7 07 935।